আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চলতি মাসেই ইউক্রেনের 12টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 11। যুদ্ধের ছায়া ঘনাচ্ছে, ইরান আমেরিকা সংকট চরমে। লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় 4 জন নিহত। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত 32। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দুনিয়া দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ আনিসুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলতি মাসে ইউক্রেনের 12টি বসতি দখলের দাবি করেছে রাশিয়া, যা বর্তমান যুদ্ধ পরিস্থিতির এক উল্লেখযোগ্য মোড় হিসাবে দেখা হচ্ছে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা এই আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে যে তাদের সামরিক বাহিনী বিশেষ অভিযানের অংশ হিসাবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন বা সম্মুখ সমরে ব্যাপক সাফল্য অর্জন করেছে এবং মাত্র 1 মাসের ব্যবধানে 1 ডজন নতুন বসতি বা গ্রাম তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দাবির পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে শীতকাল আসন্ন হওয়ার ঠিক আগেই সামরিক তৎপরতা বৃদ্ধির এই ঘটনা যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে পারে, কারণ আবহাওয়া খারাপ হওয়ার আগে দুই পক্ষই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে দোনেৎস্ক এবং লুহান্স্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে রাশিয়ার এই অগ্রগামিতা ইউক্রেনীয় বাহিনীর রসদ সরবরাহ বা সাপ্লাই চেনের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বা নিশ্চিত তথ্য জানানো হয়নি, তবে কিয়েভের স্থানীয় সূত্রগুলো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানাচ্ছেন যে পূর্বাঞ্চলের বেশ কিছু ফ্রন্টে ইউক্রেনীয় সেনারা তীব্র প্রতিরোধের মুখে পড়েছে এবং কিছু জায়গা থেকে কৌশলগত পিছু হটার ঘটনাও ঘটতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই 12টি বসতি হয়তো আয়তনে খুব বড় কোনো শহর নয়, কিন্তু যুদ্ধের ময়দানে ছোট ছোট গ্রাম বা লোকালয় দখলের মধ্য দিয়ে বড় শহরগুলোকে ঘেরাও করার বা আইসোলেট করার যে কৌশল রাশিয়া ব্যবহার করছে, এটি তারই অংশ। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর মানসিক এবং কাঠামোগত চাপ বাড়ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো থেকে আসা সামরিক সহায়তার ধীর গতি এবং সম্মুখ সমরে জনবলের অভাব ইউক্রেনকে কিছুটা বেকায়দায় ফেলেছে বলে মনে করা হচ্ছে। রাশিয়ার এই দাবি যদি সত্য হয়, তবে এটি ক্রেমলিনের জন্য একটি বড় মনোবল বৃদ্ধিকারী ঘটনা হিসাবে কাজ করবে, বিশেষ করে যখন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি এবং সামরিক উৎপাদন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে, কারণ বসতিগুলো হাতবদল হওয়ার সময় ব্যাপক গোলাবর্ষণ এবং ধ্বংসযজ্ঞের কারণে স্থানীয় বাসিন্দারা বাস্তুচ্যুত হচ্ছেন এবং মানবিক সহায়তা তাদের কাছে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন কিছুতেই শান্ত হচ্ছে না, বরং প্রতিনিয়ত নতুন নতুন ট্র্যাজেডি যুক্ত হচ্ছে ইতিহাসের পাতায়, যার সর্বশেষ নজির হিসেবে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে যে গাজার একটি জনবহুল আবাসিক এলাকায় অতর্কিত এই বিমান হামলা চালানো হয়, যেখানে মূলত সাধারণ মানুষ এবং এর আগে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেওয়া পরিবারগুলো বসবাস করছিলেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে, যা মানবিক সংকটের গভীরতাকে আরও প্রকট করে তুলেছে। হামলার সময়টি ছিল এমন যখন মানুষজন হয়তো বিশ্রামে ছিলেন বা দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, ফলে প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও মানুষজনকে উদ্ধার করার চেষ্টা চলছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পর এলাকার হাসপাতালগুলোতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে, যেখানে চিকিৎসার সরঞ্জাম এবং ওষুধের চরম সংকটের মধ্যেই আহতদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানালেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। কারো তো গাজায় নিরাপদ স্থান বলতে আর কিছুই অবশিষ্ট নেই। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ দাবি করেছে যে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যেখানে তাদের ইন্টেলিজেন্স অনুযায়ী জঙ্গি কার্যক্রম বা অস্ত্র ভাণ্ডার থাকার সন্দেহ ছিল।
কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যে ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের ভারী অস্ত্রের ব্যবহার বেসামরিক মানুষের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এই হামলা এমন এক সময়ে ঘটল যখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে, আর এর মধ্যেই নতুন করে এই প্রাণহানি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বিশ্বজুড়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা এই সহিংসতার অবসান চাইলেও কূটনৈতিক টেবিলে কোনো কার্যকর সমাধান এখন পর্যন্ত দৃশ্যমান নয়। আমাদের চ্যানেলের ভিউয়াররা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এই সংঘাতের মানবিক মূল্য কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা এই পরিস্থিতির দিকে নজর রাখছি এবং পরবর্তী আপডেট আপনাদের জানাতে থাকব। যুদ্ধের কালো ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং ইরান ও আমেরিকার মধ্যেকার দীর্ঘদিনের বৈরী সম্পর্ক বা সংকট এখন এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বজুড়ে নতুন করে অস্থিরতার জন্ম দিতে পারে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার জেরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যেকার বাগযুদ্ধ এখন আর কেবল কূটনীতিক সতর্কবার্তার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা সামরিক প্রস্তুতির দিকে মোড় নিচ্ছে বলে মনে করছেন ভূরাজনীতি বিশ্লেষকরা। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরীর উপস্থিতি বৃদ্ধি এবং ইরানের পক্ষ থেকে তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির প্রদর্শন সব মিলিয়ে এক বারুদভর্তি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমেরিকা অভিযোগ করছে যে ইরান তাদের প্রক্সি বা সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ এবং তাদের মিত্র দেশগুলোর ওপর হুমকির সৃষ্টি করছে। অন্যদিকে ইরান পাল্টা অভিযোগ করে বলছে যে আমেরিকা তাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং অঞ্চলে অস্থিতিশীলতা জিয়ে রাখছে। এই উত্তেজনার পারদ আরও চড়েছে যখন আন্তর্জাতিক পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং নতুন করে নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে ইরানের অর্থনীতির ওপর। অর্থনৈতিক চাপ এবং সামরিক হুমকির এই দ্বিমুখী কৌশলে ইরান কতটা নমনীয় হবে নাকি তারা আরও কঠোর প্রতিরোধের পাথ বেছে নেবে, সেটাই এখন দেখার বিষয়। বিশ্লেষকরা আশঙ্কা করছেন কোনো একটি ছোট ভুল বোঝাবুঝি বা অনিচ্ছাকৃত সংঘাত এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সূচনা করতে পারে, যার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের ধস নামাতে পারে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, আমরা কি আরও একটি বড় যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? কূটনীতিক চ্যানেলগুলো কি ব্যর্থ হচ্ছে? এই টানাপোড়েন শুধু দুই দেশের বিষয় নয়, এর সাথে জড়িয়ে আছে রাশিয়া, চীন এবং ইউরোপের স্বার্থ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আপনারা যারা জিওপলিটিক্স নিয়ে আগ্রহী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তটি কতটা নাজুক। এই বিষয়ে আপনাদের কোনো পর্যবেক্ষণ থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করুন, কারণ আপনাদের মতামত আলোচনাকে আরও সমৃদ্ধ করে। মধ্যপ্রাচ্যের সংঘাতের ঢেউ এবার আছড়ে পড়েছে লেবানন ও সিরিয়া সীমান্তে, যেখানে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনাটি এমন এক স্পর্শকাতর সময়ে ঘটল যখন গাজা এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, সীমান্ত সংলগ্ন একটি নির্দিষ্ট কনভয় বা স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যা ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও স্থানীয় সূত্রগুলো দাবি করছে যে তারা সম্ভবত হিজবুল্লাহ বা ইরান সমর্থিত কোনো গোষ্ঠীর সদস্য হতে পারে, যারা সিরিয়া থেকে লেবাননে অস্ত্র বা রসদ সরবরাহের কাজে নিয়োজিত ছিল। ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে সিরিয়া সীমান্ত ব্যবহার করে লেবাননের হিজবুল্লার কাছে উন্নত প্রযুক্তির অস্ত্র পাচার করা হচ্ছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি। এই হামলার মাধ্যমে ইসরায়েল কার্যত সেই সাপ্লাই চেইন বা সরবরাহ রুট বন্ধ করার একটি বার্তা দিয়েছে। তবে লেবানন এবং সিরিয়া সরকারের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং একে তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করা হয়েছে। এই ধরনের আন্তঃসীমান্ত হামলা যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করে, কারণ এতে সরাসরি জড়িয়ে পড়তে পারে লেবানন এবং সিরিয়ার সেনাবাহিনীও। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুনের কুণ্ডলী বহু দূর থেকে দেখা যায়। সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় আবারও এক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে, যেখানে বন্দুকধারীদের অতর্কিত হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি প্রত্যন্ত গ্রামে এই নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়, যা নাইজেরিয়ার চলমান নিরাপত্তা সংকটকে আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী ভারী অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে গ্রামে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। হামলাকারীরা কেবল মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এবং গবাদি পশু লুট করে নিয়ে গেছে। নাইজেরিয়ায় স্থানীয়ভাবে এদেরকে ব্যান্ডিট বা দস্যু বলা হলেও এদের কার্যকলাপে সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসের ছাপ স্পষ্ট। দীর্ঘদিন ধরেই নাইজেরিয়ার এই অঞ্চলগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে, যারা মুক্তিপণের জন্য অপহরণ, গ্রাম দখল এবং লুটপাটের মতো ঘটনা ঘটিয়ে আসছে। সরকারের পক্ষ থেকে বারবার অভিযান চালানোর কথা বলা হলেও এই বিশাল এবং দুর্গম অঞ্চলগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন, যারা পালানোর কোনো সুযোগ পাননি। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বেঁচে যাওয়া মানুষগুলো ভয়ে গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য, বেকারত্ব এবং সুশাসনের অভাবই এই ধরনের সশস্ত্র গোষ্ঠীর উত্থানের মূল কারণ। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিজমি এবং পশুপালনের চারণভূমি কমে আসায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সেটিও এই সংঘাতের একটি পরোক্ষ কারণ। নাইজেরিয়ার সাধারণ মানুষ এখন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন। এই মর্মান্তিক ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে বিশ্বের অনেক প্রান্তে মানুষ এখনও কতটা অরক্ষিত। আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় এবং নাইজেরিয়ার সরকার এই সংকট নিরসনে আরও কার্যকর পদক্ষেপ নেবে।